গভীর রাতে সাভারের ফুলবাড়িয়ায় দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্স ও দুই বাসে ভয়াবহ আগুন, একই পরিবারের ৩ জন সহ ৪ জনের প্রাণহানি। পুড়িয়ে দেয়া হয়েছে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের ইজলাস কক্ষ, মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি শিক্ষার্থীদের। শহীদ মিনারে অবস্থান বিডিআরের চাকরিচ্যুতদের। বিচার বিভাগ স্বতন্ত্রীকরণে সংস্কার কমিশনকে আদালত পাড়া থেকে নানা পরামর্শ, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনে অনলাইনে সাক্ষ্য গ্রহণের তাগিদ। লয়ার হয়তোবা যাচ্ছে, তারও একটা নেগলিজেন্স আছে, আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তোবা একটা থাকতে পারে, সাক্ষী নেয়, হয়তো আজকে নাই কালকে আসো, এইভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি, অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। শিরোনাম দেখছিলেন এতক্ষণ, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। সাভারে দুর্ঘটনার কবলে পড়া একটি অ্যাম্বুলেন্স ও 2টি বাসে আগুন লেগে একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। সন্তানের চিকিৎসার জন্য রাজধানীতে আসছিল পরিবারটি। রাত 2টার দিকে মহাসড়কে দুর্ঘটনা হয়, এরপর থেকে পলাতক অ্যাম্বুলেন্সের চালক। কোনো মামলা হয়নি এখনো। ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে গভীর রাতে একসাথে জ্বলছিল 3টি গাড়ি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সড়ক বিভাজকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি অ্যাম্বুলেন্স। পেছন থেকে ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে 2টি গাড়িতে আগুন ধরে যায়। পরে আগুন লাগা বাসকে পেছন থেকে শ্যামলী পরিবহনের বাস ধাক্কা দিলে তাতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রীরা কোনো মতে নামতে পারলেও রক্ষা পাননি অ্যাম্বুলেন্সের আরোহীরা। ধাক্কা লাগার সাথে সাথে পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে, আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যেভাবে পারছে নেমে গেছে। জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাম দিছি ঝাঁপ। লাফায় ঝাপায় গ্লাস ভাঙ্গিয়া নামছে, অনেক লোক হত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরেতে পারে নাই। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 3টি যান পুড়ে গেছে। ভেতর থেকে উদ্ধার হয় অগ্নিদগ্ধ 4 জনের মরদেহ। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে। আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। নিহতরা হলেন মাহফুজা আক্তার শিলা, শিলার ছোট বোন সোনিয়া আক্তার, স্বামী ফারুক ও তাদের অসুস্থ ছেলে। তারা টাঙ্গাইলের বাসিন্দা এবং পরস্পর স্বজন। আমাদের ড্রাইভার সাহেবরা গাড়ি চালান, তাদেরকে আমরা সবসময় সচেতন করি। তারা নিজেরাও জানেন, যখন ড্রাইভিং লাইসেন্স নেয় এই শর্তগুলো থাকে, তারা জানেন যে কুয়াশার সময় আস্তে গাড়ি চালাতে হয়, ফগ লাইট রাখতে হয়, বা এমন কোন গতিতে গাড়ি চালানো উচিত নয়, নিয়ন্ত্রণ হারায় আপনি নিজেই একটা অ্যাক্সিডেন্টে পতিত হতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। আমিন বাবু, যমুনা নিউজ। বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে বিডিআর বিদ্রোহ মামলার জামিন শুনানি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। বুধবার রাতে কে বা কারা পুড়িয়ে দিয়েছে ইজলাস কক্ষ। এদিকে সকাল থেকে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবিতে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা আলিয়া মাদ্রাসার আশপাশের সব সড়ক বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি তাদের বহুদিনের। অস্থায়ী আদালতের এজলাস কক্ষে কে বা কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। এদিকে যমুনা টেলিভিশনের লাইভে এজলাস কক্ষের অবস্থা দেখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হাজির হন। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।
আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচ্ছে, তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকমের কার্যকলাপে বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই ভবনটি জরাজীর্ণ, সেটি পর্যবেক্ষণ করে ওনারা এখান থেকে আদালত অপসারণ করবে, আমরা এটুকু আশ্বস্ত পেয়েছি। আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের সামনে আছেন সহকর্মী মনিরুল ইসলাম। আরো খবরাখবর জানতে যাব মনিরের কাছে। মনির, সেনাবাহিনী পুলিশ সদস্যরা তো এজলাস কক্ষ পরিদর্শন করেছেন, তারা কি বলেছেন এবং আদালত সংশ্লিষ্ট কি কেউ এসেছেন সেখানে জানাবেন? ধন্যবাদ। আসলে এখানে প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পরিদর্শন করেছে, কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসও পরিদর্শন করেছে। আসলে খুব আজব ঘটনা ঘটে গেছে মধ্যরাতে। মধ্যরাতে এই অর্থে যে হচ্ছে আজকে এখানে আদালত বসবে এইরকম কথা শোনার পরে রাতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে মাদ্রাসা আলিয়ার আশপাশ দিয়ে বকশীবাজার এলাকায়। তখনও সড়ক অবরোধ করা হয়, পুলিশের সাথে হাতাহাতিও হয় এবং শিক্ষার্থীরা এখানে গেট লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন এক পর্যায়ে রাত 3:30টার দিকে দেখা যায় এখানে আগুন ধরে গেছে এবং দাও দাও করে আগুন জ্বলছে। শিক্ষার্থীরা আসলে এক পক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে আসলে যেটা ধারণা করা হচ্ছে এই বিক্ষোভকারী বা যারা এখানে চাচ্ছে অস্থায়ী আদালত না থাকুক তাদের একটি পক্ষ অর্থাৎ বিক্ষোভরতরাই হচ্ছে এখানে আগুন দেওয়ার শঙ্কা বা সম্ভাবনা আছে এরকম কথা বলা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা একটা ধ্বংসযজ্ঞ এটা হয়ে গেছে সরকারি সম্পত্তি এবং অস্থায়ী আদালতে। এবং বিডিআর বিদ্রোহর যে মামলা এখানে হওয়ার কথা সেটার জন্য এটাই আসলে উপযুক্ত একটা জায়গা, কারণ এখানে প্রায় 200 থেকে 300 আসামি বা কয়েদি এখানে রাখার মতো জায়গা আছে। তো তারপরেও এই জন্যই কেরানীগঞ্জের কারাগারের পাশে অস্থায়ী আদালতে সেখানে করা যায়নি বা করা হয়নি, এখানেই করা হয়েছিল। এবং রাতের আগুনে এই যে এটা এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এজলাসের বা বিচারকের বসার জায়গা। একটু আগে যেটি দেখেছেন সেটা হচ্ছে বিচারকের খাস কামরা, সবটাই পুরো ভূষীভূত। এখানকার থাকা এসি, চেয়ার, টেবিল, আসামি বা আইনজীবীদের বসার জায়গা, কয়েদিদের বা আসামিদের অন্যান্য যে তাদের যে জায়গাগুলো উপরে টিন শেড পুরোটা একেবারে পুরো ভূষীভূত হয়ে গেছে। একটু আগে ফায়ার সার্ভিস এখানে পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের বক্তব্য হচ্ছে কালকে রাতেই ফায়ার সার্ভিস খবর পেয়েছিল যে এখানে আগুন লেগেছে, কিন্তু রাত 3টার দিকে আগুন লাগার পরে ফায়ার সার্ভিসকে সকাল পর্যন্ত আসতে দেয়নি। ঠিক 10:30টার দিকে ফায়ার সার্ভিস এই জায়গাটি পরিদর্শন করেছে এবং আসলে এখানে এখন নেভানোর কিছু নেই, পুরোটাই এখন ধ্বংসযজ্ঞ। আর আজকে বিডিআর বিদ্রোহ মামলার শুনানি হওয়ার এখানে কথা ছিল, জামিন শুনানি হওয়ার কথা ছিল। তো এটা একেবারে স্পষ্ট যে এখানে কোনোভাবেই সম্ভব না কোনো আদালতের কার্যক্রম করার। তো এখানে এখন যেটা হতে পারে যে আদালত বা বিচার সংশ্লিষ্ট কেউ এখানে আসবেন এবং এসে এই অস্থায়ী আদালতে এখানে কার্যক্রমটা স্থগিত ঘোষণা করার যে ঘোষণাটাই আসলে বাকি আছে এখানে। মনির, ধন্যবাদ আপনাকে, সবশেষ জানাচ্ছিলেন। এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে সবশেষ আপডেট জানতে। তাজনুর, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তো রাত থেকে সেখানে অবস্থান করছেন, তারা কি বলছেন এখন, তাদের ভাষ্য কি? দেখুন, শুধু যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন ব্যাপারটা তা নয়, বরং তার সঙ্গে যে সমস্ত বিডিআর সদস্যরা সে সময় চাকরি হারিয়েছিলেন তাদের পরিবারের সদস্যরাও সকাল থেকে জমায়েত এখানে রয়েছেন। একই সঙ্গে কালকে সারা রাতের যে কর্মসূচি এবং গতকালকে তাদের যে ঘোষণা ছিল তারপরে আজকে কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে সবশেষ তাদের যে আন্দোলনের বিষয়ে যেই আনুষ্ঠানিক কথাবার্তা সেগুলো তারা এরই মধ্যে বলেছেন। একটি বিষয় যে আদালতের যে বিষয়টি অর্থাৎ বিচার কাজ চালু করার কিংবা চলার যে বিষয়টি, সেই বিষয়টি যে সরকারি আলিয়া মাদ্রাসায় হওয়ার যে কথা ছিল এবং তারপরের যে নানা রকম ঘটনা প্রবাহ, নানা রকম যে নাটকীয়তা, এই ঘটনাগুলোর মূলত তারা প্রতিবাদ জানিয়েছেন কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন করা হয়েছে সেখানে। কেননা তারা বলছেন যে অন্য সব রকমের মামলার কার্যক্রম সঠিকভাবে চললেও কোনো এক অজানা কারণে এই যে বিডিআর হত্যাকাণ্ডের কিংবা এই যে বিচার কাজ যেটি আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল সেটি আসলে এখন পর্যন্ত শুরু না করতে পারা, সেই বিষয়টি কিন্তু আলাদা করে বেশ তারা প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনার মাধ্যমে সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্রদের তাদেরকে মুখোমুখি করার এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। একটি বিষয় যে একটি কর্মসূচি তারা আজকে আবারও ঘোষণা করতে চান এবং সেই কর্মসূচি হয়তো ঘণ্টাখানেক পরে তারা জানাবেন যে এই সার্বিক যে পরিস্থিতি এখন পর্যন্ত সব মিলিয়ে তারা পরবর্তী সময়ে কোন রকমের কর্মসূচির দিকে যাবেন সেটি হয়তো আরও
পরে সে বিষয়ে জানা যাবে। সোহাগ, তাজমুল, ধন্যবাদ আপনাকে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড বলা হয় দেরিতে বিচার, বিচারহীনতার শামিল। দেশের আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখ লাখ মামলা। বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ নেই আদালত পাড়ায়। বিচার ব্যবস্থার এমন নানা বিষয় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। মানুষের দুর্ভোগ কমাতে কি করতে পারে কমিশন? দেশের অধস্তন আদালতগুলো থেকে নানা পরামর্শ তুলে এনেছেন সহকর্মী আকলাকুস সাফা ও গোলাম মোস্তফা রুবেল। মোবারক হোসেন সিরাজগঞ্জের দুর্গম চর চৌহালি থেকে মামলার হাজিরা দিতে রওনা দেন। নদীপথে সদরের ঘাট পর্যন্ত আসতেই চলে গেছে 3 ঘন্টা। তারপর ভ্যানে করে আদালতের উদ্দেশ্যে যাত্রা। সব মিলিয়ে আদালত পাড়ায় পৌঁছতেই লেগে গেল 4 ঘন্টা। ততক্ষণে আবারও পিছিয়েছে শুনানির তারিখ। আমাদের নৌকা যখন ফেল করি আবার যাওয়ার সময় বিকাল 4টার পরে, তখন আমরা রাস্তার মধ্যে গাছের তলে বা ওই মসজিদ বারিন্দায় আমাদের রাত্রি যাপন করা লাগে, পরের দিনে উঠে আবার যাওয়া লাগে। আমার দিনও শেষ, আমরা দিন মজুর মানুষ। পারিবারিক কলহের মামলা নিয়ে হোসনে আরা ঘুরছেন 3 বছর ধরে। শুনানি হচ্ছে না, মিলছে কেবল তারিখের পর তারিখ। আমি কোনোদিন অন্যায় করি নাই, তা আমি এখন দেখতেছি মিথ্যারই তো বেশি দেখতেছি, সত্যের জয়। তারপরেও আল্লাহর কাছে ভরসা করে আছে, আল্লাহ তুমি আমাকে সহায় জজ এর মনে দয়া দিও। এক জমির মামলায় 2 বছর ধরে শুধু হাজিরা দিতে দিতে কাহিল আলী আরশাদ ও তার ভাইয়েরা। শেষমেশ সমঝোতায় নিষ্পত্তি। আমগর নিষ্পত্তি জমি তারা বেদা হলে খাই। খরচ তো মেলা হয়েছে, খরচের হিসাব করলে মেলাও। আমাদের উকিল আছে, তাদের উকিল আছে, তারা টাইম পেয়ার দিত, সময় ছায়া আমরা তো হাজিরা দেওয়াই লাগতো। এই 2 বছর ধরে শুধু এরকম হাজিরিয়ে দাও? ওইরকম হাজিরাই দিছে। 60 থেকে 70 বছর ধরে চলা জমিজমার এমন বহু মামলা এখনো অধস্তন আদালতে বিচারাধীন। বাদী বিবাদে মারা গেছেন, মারা যাওয়ার পরে তার পরবর্তী প্রজন্ম আসছে, তাও এটা কোনো ইয়েতে আসতে পারে নাই। তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলে গেছে, তারাও মারা গেছেন। একটি মামলায় যখন একজন ব্যক্তি বা পরিবার জড়িয়ে যায়, তখন কখন যে দিন থেকে মাস, মাস থেকে বছর, কখনো তা 1 যুগ পর্যন্ত চলে যায়, তা শুধু এই বিচারপ্রার্থী জনগণই জানেন। দেশের প্রতিটি অধস্তন আদালতের বারান্দার এই দৃশ্য কিন্তু কমবেশি একই রকম। একই তাদের ভোগান্তি, একই তাদের অপেক্ষার চেহারা এবং আক্ষেপ। বিচারে কেন এত বিলম্ব? নানান অভিজ্ঞতার কথা জানান বিচারিক আদালতের আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যায় না, না যা ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসে। এখন তো ওই মামলার সাথে তাদের মোবাইল নাম্বার থাকে, বাদীকে বলে তুমি সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নেয়, হয়তো আজকে নাই কালকে আসো। এইভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। লয়ার হয়তো বা যাচ্ছে, তারও একটা নেগলিজেন্স আছে। আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তো বা একটা থাকতে পারে। আবার ডাক্তার সাহেব যিনি সাক্ষী আসতেছে না, আবার তোমার পুলিশ সাক্ষী আসতেছে না, দূর দূর থেকে সাক্ষী নিয়ে আসা লাগে। দ্রুত বিচারের জন্য 90 দিন বা 180 দিনের সময় বেঁধে দেয়া আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলোতে। সেখানেও বহু মামলা শেষ হতে কেন বছর চলে যায়? যদি এই 90 দিনের মধ্যে এই 180 দিনের ভিতরে যদি আমরা এইগুলো যদি শেষ না করতে পারি, তাহলে তারপরে আর কোনো কথা লেখা নেই। যার ফলে ওই সুযোগটা নিয়ে বিচারকরাও লেন্দি প্রসেসের মধ্যে যাচ্ছে। অধস্তন আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি ও খরচ কমাতে করণীয় ঠিক করার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা তৈরির এজেন্ডাকে প্রাধান্য দিয়ে কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ভোগান্তি কমাতে কমিশনের কাছে আইনজীবীদের কি পরামর্শ? আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি যে অমুক আসামির আজকে মামলা, অমুক আসামি উপস্থিত আছে কিনা, হ্যাঁ অমুক আসামি উপস্থিত আছে, তাকে দেখা যাচ্ছে। অনেক উইটনেস কিন্তু আপনার আসতে ভয় পায়, অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে। তাহলে আমরা যদি তাদেরকে ইফেক্টিভভাবে আনার ব্যবস্থা করি, অথবা যদি জুমের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় বা বিভিন্ন যে থানাতে আছে ওই থানার মাধ্যমে যদি তাদের সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতে পারি। এই প্রভাবমুক্তই অ্যাটর্নি সার্ভিস হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত হবে, বিচার বিভাগ পৃথক হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত, তবেই বিচার বিভাগ সাধারণ জনগণ আমাদের কাছে তখন ন্যায় বিচার আশা করতে পারে, তার আগে না। বাদী কিংবা বিবাদী আদালতের বারান্দায় বসে এজলাসের দিকে অপলক দৃষ্টির এ চাহনি বিচার প্রার্থীদের। সংস্কার কমিশনের কাছে তাদের চাওয়া দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা। আকলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
2019 সালে কের স্টারমারের নির্বাচনের প্রচারণায় কাজ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের সদস্যরাও। ব্রিটিশ সংবাদ মাধ্যমে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায় 2024 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া স্টারমার বিরোধী দলের ছায়ামন্ত্রী থাকাকালে নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য আয়োজিত এক ডিনারে অংশ নেন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা। এমনকি 2019 সালের ওই নির্বাচনে স্টারমার হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসনে প্রার্থী থাকাকালীন তার পক্ষে প্রচারণা চালান যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী। স্টারমারের পক্ষে লিফলেটও বিতরণ করেছেন তিনি। একই সময়ে টিউলিপের হয়েও প্রচারণা চালায় শামীম আহমেদ, সাইদ সাজিদুর রহমান সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। ইউক্রেনের জাপোরিজিয়ায় ব্যাপক অভিযান চালিয়েছে রাশিয়া। মৃত্যু হয়েছে কমপক্ষে 13 জনের, আহত আরও 32 জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে দক্ষিণাঞ্চলের শহরটিতে হামলা চালায় রাশিয়া। টার্গেট করা হয় আবাসিক ভবন ও বাণিজ্যিক স্থাপনা। অন্তত 2টি গাইডেড এরিয়াল বম্ব ফেলা হয়। বিস্ফোরণের পাশাপাশি আগুন ধরে যায় বহুতল একটি ভবনে, পুড়ে যায় বেশ কয়েকটি গাড়িও। আবাসিক এলাকায় হামলাকে ভয়াবহ নিষ্ঠুরতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার উপর চাপ প্রয়োগে আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রায় 3 বছর ধরে চলমান যুদ্ধে বহুবার হামলা টার্গেট হয়েছে জাপোরিজিয়া। অঞ্চলটির একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। গাজায় ফিলিস্তিনিদের প্রতিরোধ হামলায় 3 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানায় বুধবার উত্তর গাজার বেইত হানুন এলাকায় একটি ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে হয়েছে এই হতাহতের ঘটনা। কয়েকদিন ধরেই এলাকাটিতে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের মধ্যে তীব্র লড়াই হচ্ছে। আগে দুদিনে আরও 3 সেনা নিহত হয়েছে। গাজায় স্থল অভিযান শুরুর পর ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে এখন পর্যন্ত নিহত হয়েছে 401 ইসরায়েলি সেনা। এদিকে পশ্চিম তীরে 3 ইসরায়েলি নাগরিকের মৃত্যুর ঘটনায় হামলার দায় স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। মেক্সিকোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোমের মূর্তি ভাঙলেন এক ফিলিস্তিনপন্থী। সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও ফুটেজে দেখা যায় মুখে মাস্ক পরে হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙছেন এক ব্যক্তি। পরে মূর্তিটি ফেলেও দেন তিনি। এ সময় তাকে ফিলিস্তিন দীর্ঘজীবী হোক এমন স্লোগানও দিতে দেখা যায়। Viva Palestina, viva Sudán, viva Yemen, viva Puerto Rico. দর্শক, শেষ করছি যমুনা নিউজ।